বন্ধুরা নমস্কার। প্রায় মরতে মরতে বেঁচে গেলেন ইন্ডিয়া জোটের একজন বড় নেতা, দেশের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে হত্যা করার চেষ্টা হয়েছিল গতকালকে রাতে। আর সেই পুলিশের সামনে, যে পুলিশের মাথার ওপরে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই নিরাপত্তা বাহিনীর কর্ডনের মধ্যে যে নিরাপত্তা বাহিনীগুলোর মাথায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে অমিত শাহ বাংলাতে এসে আইন শৃঙ্খলার অবনতির কথা বলেন, যে অমিত শাহ বাংলাতে এসে বলেন কলকাতাতে নবান্নতে সরকার পরিবর্তন করে দিলে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করে দেবেন। ওমর আবদুল্লাহর পিতা, যিনি ওমর আবদুল্লাহ বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী রয়েছেন, তার পিতা ফারুক আবদুল্লাহর ওপরে গতকালকে জম্মুতে একটি ভয়ঙ্কর হামলা হয়েছিল। এবং আশ্চর্যের বিষয় হলো, সেই হামলার সময়েও ফারুক আবদুল্লাহ Z+ সিকিউরিটির অধীনে ছিলেন। তাকে ঘিরে ছিলেন এনএসজির কমান্ডোরা। এই এনএসজি কমান্ডোরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। এই যে Z+ সিকিউরিটি দেওয়া হয়, এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। এবং আশেপাশে যে জম্মু কাশ্মীরের রাজ্য পুলিশ পাহারা দিচ্ছিল, তারাও কেন্দ্রীয় সরকারের অধীন। কারণ অনেকেই হয়তো জানেন না যে জম্মু কাশ্মীরের নিজস্ব পুলিশ বাহিনী থাকলেও তারা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বা জম্মু কাশ্মীরের রাজ্য সরকারের অধীনে না, তারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নরের অধীন, মানে তারা কেন্দ্র সরকারের অধীন। তার কারণ হলো জম্মু কাশ্মীর এখন একটি পূর্ণাঙ্গ রাজ্য না, একটি কেন্দ্র শাসিত অঞ্চল। আগে এটি পূর্ণাঙ্গ রাজ্য ছিল, কিন্তু 2019 সালে জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো টুকরো করা হয়। একটি হলো জম্মু কাশ্মীর, আরেকটি হলো লাদাখ। লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, আর জম্মু কাশ্মীরের স্ট্যাটাস পূর্ণ রাজ্য থেকে কমিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নামিয়ে আনা হয়। এবার কথা হলো, তখন থেকে দেশের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে জম্মু কাশ্মীরের পুলিশ। বিধানসভা আছে, বিধানসভা নির্বাচন হয়, নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রধান হন। যেমন ভাবে দিল্লিতে দিল্লি সরকারের প্রধান একজন মুখ্যমন্ত্রী, তিনি নির্বাচিত নেতা, কিন্তু দিল্লি পুলিশের দায়িত্ব দিল্লি সরকারের অধীনে না, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। সিমিলারলি জম্মু কাশ্মীরেও একই ব্যবস্থা। এই জম্মু কাশ্মীরে এইরকম একটা অবস্থাতে গতকালকে জম্মুর একটি হোটেলে জম্মু কাশ্মীরেরই একজন ন্যাশনাল কনফারেন্সের নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যান ফারুক আবদুল্লাহ। ফারুক আবদুল্লাহকে আপনারা জানেন যে ভারতবর্ষের রাজনীতিতে দীর্ঘদিন ধরে, দশকের পর দশক ধরে অত্যন্ত পরিচিত মুখ তিনি। তিনি নিজে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন, তার পিতা শেখ আবদুল্লাহ মুখ্যমন্ত্রী ছিলেন, তার ছেলে ওমর আবদুল্লাহ বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। সেই ফারুক আবদুল্লাহ যখন নিমন্ত্রণ খেয়ে বেরিয়ে আসছিলেন হোটেল থেকে, তখন তার পেছনের দিকে একজন লোক, কামাল সিং জামওয়াল, একজন ব্যবসায়ী, জম্মুর ব্যবসায়ী, তিনি হঠাৎ করে তার পিস্তল বের করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গিয়ে গুলি করে হত্যা করার চেষ্টা করেন ফারুক আবদুল্লাহকে। তখন তার সঙ্গে সুরেন্দ্র চৌধুরী, মানে জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রীও ছিলেন। হঠাৎ করে এই রকম অবস্থা দেখে তার সঙ্গে নিরাপত্তা কর্মীরা হঠাৎ করে তার হাতের মধ্যে ধাক্কা মারে। ধাক্কা মারার কারণে বন্দুক, মানে পিস্তলটা আকাশের দিকে উঠে যায়, নলটা। তার কারণে গুলিটার আপনার ফারুক আবদুল্লাহর গায়ে লাগেনি, কিন্তু এর ফলে হঠাৎ করে ধাক্কাতে ওই জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী তিনি অল্প আহত হন, কিন্তু ফারুক আবদুল্লাহ নিহত বা আহত হননি, তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু সঙ্গে সঙ্গে ওই লোকটাকে, জামওয়ালকে, নিরাপত্তা রক্ষীরা ঘেরাও করে নেয় এবং তাকে আটক করে। কিন্তু প্রশ্নটা হলো, এনএসজি কমান্ডোদের সিকিউরিটির ভেতরে, Z+ সিকিউরিটির ভেতরে একটা লোক, কামাল সিং জামওয়াল, তিনি সঙ্গে পিস্তল নিয়ে কিভাবে প্রবেশ করলেন? কিভাবে
ওই লোকটা তার লাইসেন্স করা পিস্তল নিয়ে এই এত বড় ভিভিআইপি কে হত্যার জন্য এই চেষ্টা করার সুযোগটা পেলেন। এ নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে এবং সারা দেশের রাজনীতিতে স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে, বিতর্ক হওয়াও উচিত। কারণ আমরা কিছুদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে অজিত পাওয়ারকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহত হতে দেখেছি আমরা। ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত নানান বিতর্ক রয়েছে। অনেকের ধারণা এটা আসলে দুর্ঘটনা ছিল না, এটা পরিকল্পিত হত্যা ছিল এবং তার কারণে তারা এখনো আশা করে আছেন যে সঠিকভাবে তদন্ত হলে তার আসল সত্যটা বেরিয়ে আসবে। আমরা এর আগেও আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যা দেখেছি, প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে ইন্দিরা গান্ধীর হত্যা দেখেছি, আমরা বিয়ন্ত সিং মনে আছে আপনাদের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন, তার হত্যা দেখেছি। আমাদের দেশে আরো অনেক রাজনৈতিক নেতার হত্যা দেখেছি, মুখ্যমন্ত্রী হোক, প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আরো অনেক ধরনের নেতার অনেক হত্যার ঘটনা আমরা দেখেছি। যেহেতু আপনার এই ফারুক আব্দুল্লাহ রাজনৈতিকভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে ভারতের সরকার, খেয়াল রাখতে হবে, ভারত সরকারই তাকে জেড প্লাস সিকিউরিটি দিয়েছে, ভারত সরকারই তাকে এনএসজি কমান্ডো দিয়েছে নিরাপত্তার চাদরে মুড়ে রাখতে, যাতে তার ওপরে কোনো আক্রমণ না হতে পারে এবং তিনি যাতে সুস্থভাবে দেশের রাজনীতিতে তার দায়িত্ব পালন করতে পারেন। সেখানে তার এত কাছে একটা লোক রিভলভার নিয়ে কিভাবে ঢুকে গেল? এর পেছনে তো একটা গভীর রহস্য অবশ্যই থাকবে। জানানো হয়েছে যে এর পেছনে কোনো সন্ত্রাসবাদের কোনো যোগাযোগ নেই, অর্থাৎ কামাল সিং জামওয়াল যে এখানে হত্যা করতে এসেছিলেন তার সঙ্গে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের যোগসূত্র পাওয়া যায়নি। কিন্তু যখন এই লোকটাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন এটা করলেন, তখন তিনি বলেছেন যে তিনি 20 বছর ধরে ফারুক আব্দুল্লাহকে হত্যা করার একটা সুযোগ খুঁজছিলেন। তার ব্যক্তিগত নাকি আক্রোশ রয়েছে ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে, তার জন্য 20 বছর ধরে তিনি চেষ্টা করে আসছিলেন। কতটুকু বিশ্বাসযোগ্য আমি জানি না। তদন্ত যত বেরোবে, ভালোভাবে যদি তদন্ত হয়, ভালোভাবে যদি জিজ্ঞাসাবাদ হয়, তাহলে হয়তো আরো অনেক গভীর রহস্যের উন্মোচন হতে পারে। কিন্তু কথা হলো, অমিত শাহ যেখানে সারা দেশে ঘুরে ঘুরে বিরোধী দল শাসিত রাজ্যগুলোতে নিরাপত্তা অবস্থা ভালো নেই, সেখানকার রাজ্য সরকারের পুলিশগুলো নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, বিশেষ করে পশ্চিমবঙ্গে তার সারা বছরের টার্গেট থাকে যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা তুলে ধরা। সে সরকার যে কোনোভাবেই একেবারেই ভালোভাবে কাজ করছে না এবং আপনার কি বলে সন্ত্রাসবাদীদের আস্তানা বানিয়ে মানে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গটা, সেখানে অপরাধীরা একদম ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, যে যা খুশি তা করতে পারছে, এই কথাগুলো তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন। সেখানে তার অধীনে এক তো হলো বর্ডার একেবারেই সুরক্ষিত না, এটা তার কথা শুনলে বোঝা যায়। কারণ না হলে রোহিঙ্গারা কোত্থেকে আসে, অনুপ্রবেশকারীরা কোত্থেকে আসে? 2014 থেকে তার দলের সরকার রয়েছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন, তারপরেও অনুপ্রবেশ কিভাবে হয়, রোহিঙ্গারা কিভাবে আসে, সেই প্রশ্নের উত্তর তো তারা কোনোদিন দিতে পারেননি, কোনোদিন দিতে পারবেনও না। কারণ এর পেছনে কি রহস্য আছে একমাত্র তারাই বলতে পারবেন। এই অবস্থাতে তার অন্তর্গত পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিভাবে রিভলভার নিয়ে এত কাছে পর্যন্ত ঢুকে গেলেন একজন আততায়ী? আর এই বিষয়টা, এই প্রশ্নের উত্তর অতি অবশ্যই খুঁজে বের করা দরকার। কারণ দেশের বিরোধী দলের নেতারা সাধারণ মানুষের ইচ্ছা অনুসারে সরকারের কঠোর সমালোচনা করবে, সরকারের ব্যর্থতাগুলো মানুষের সামনে তুলে ধরবে এবং তারা চেষ্টা করবে যে এই সরকারের জায়গায় সরকারের পতন ঘটিয়ে নিজেদের সরকার গঠন করার এই চেষ্টাগুলো তারা করবে। কিন্তু এই অবস্থায় যদি তাদের জীবনই সুরক্ষিত না থাকে, তারা যদি স্বাধীনভাবে নিরাপদভাবে নিজের গণতান্ত্রিক অধিকারটাই প্রয়োগ করতে না পারেন, দায়িত্বটাই যদি পালন করতে না পারেন, তাহলে দেশের রাজনীতি তো বা দেশের গণতান্ত্রিক কাঠামো তো একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তার কারণেই এই প্রশ্নের উত্তর অতি অবশ্যই খুঁজে বের করতে হবে। বের করার সবচেয়ে বড় দায়িত্ব ভারতের কেন্দ্রীয় সরকারেরই। আমরা কি জানতে পারবো কোনোদিন যে আসলেই কি হয়েছিল? আসলেই এই জামওয়াল কেন হঠাৎ করে ফারুক আব্দুল্লাহকে হত্যা করার জন্য এইরকম ভাবে একেবারে তার কাছে চলে গেলেন এবং গুলি করলেন? জানার অপেক্ষায় থাকবো আমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।